ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করব। ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনার শুরুতেই আমরা দেখে নেব যে ইম্পারেটিভ সেন্টেন্স কোন ধরনের সেন্টেন্সগুলোকে আমরা বলি এবং সেই ধরনের সেন্টেন্সগুলো কি অর্থ বাক্যে প্রকাশ করে। দেখো, প্রথমেই আমরা যে সেন্টেন্স পেলাম, ডু ইট নাও। এই সেন্টেন্সটি আমাদের একটা অর্ডার অর্থাৎ আদেশ বোঝাচ্ছে। দেখো এই সেন্টেন্সটির স্ট্রাকচার, একদম প্রথমেই বাক্যের শুরুতেই দেখো ডু ভার্ব আছে, অর্থাৎ মেন ভার্ব। এরপরে রয়েছে কি রেস্ট পার্ট অফ দি সেন্টেন্স। ডু এর পরে ইট, অবজেক্ট এবং নাও, এই অংশটুকুকে আমরা বলছি রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্স। আরেকটি সেন্টেন্স নেই, রিড অ্যাটেন্টিভলি। দেখো এই সেন্টেন্সটি কিন্তু অ্যাডভাইস বোঝাচ্ছে এবং লক্ষ্য করো এই সেন্টেন্সের যে স্ট্রাকচার, এখানেও রিড প্রথমে মেন ভার্ব রয়েছে, এরপর অ্যাটেন্টিভলি রেস্ট পার্ট অফ দি সেন্টেন্স। আমরা আরেকটি সেন্টেন্স নিই। দেখো এই সেন্টেন্সটি আমরা যেটা পেলাম, প্লিজ গিভ মি ইয়োর পেন। প্লিজ আছে, অতএব আমরা বলতেই পারি যে এই সেন্টেন্সটি রিকোয়েস্ট বা অনুরোধ বোঝাচ্ছে। এবং এই সেন্টেন্সের স্ট্রাকচার দেখো, প্রথমে প্লিজ, তারপরে মেন ভার্ব, তারপরে রেস্ট পার্ট অফ দি সেন্টেন্স। এরপর আমরা আরেকটি সেন্টেন্স নিই। এখানে পেলাম লেট আস হ্যাভ এ পিকনিক। দেখো এই সেন্টেন্সটি একটি প্রস্তাব, প্রপোজাল বা সাজেশন বোঝাচ্ছে। এবং এই সেন্টেন্সের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার আমরা কি পাচ্ছি, প্রথমে লেট, তারপরে আস অর্থাৎ সাবজেক্টের যে অবজেক্টিভ রূপ, আয়ের যে অবজেক্টিভ রূপ, সেই রূপটি আমরা পাচ্ছি আস, তারপরে মেন ভার্ব, তারপরে রেস্ট পার্ট অফ দি সেন্টেন্স। দেখো লেট, তারপরে আস, তারপরে হ্যাভ এ পিকনিক। এই হ্যাভ এটা হচ্ছে মেন ভার্ব এবং এ পিকনিক এটা রেস্ট পার্ট অফ দি সেন্টেন্স। এইবার দেখো আমরা এই সেন্টেন্সগুলোকে, অর্থাৎ যে সেন্টেন্সগুলো অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, প্রপোজাল বোঝায়, সেই ধরনের সেন্টেন্সকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। আমরা এটা কিন্তু আগে থেকেই জানি। এবার এই ধরনের যে সেন্টেন্স, সেই সেন্টেন্সগুলো যখন ডাইরেক্ট সেন্টেন্সে লেখা থাকে, তখন তার স্ট্রাকচার কেমন হয়। দেখো, হি সেড টু মি ডু ইট নাও, এটাও কিন্তু অর্ডারই বোঝায়। এখানে শুধু কি বক্তা এবং শ্রোতার উল্লেখ করা হয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে ডাইরেক্ট সেন্টেন্সে সেরকমই থাকে। রিড অ্যাটেন্টিভলি, এবং লক্ষ্য করো যে এখানেও আমরা আগেই দেখেছি যে ইম্পারেটিভ যে অংশ অর্থাৎ রিপোর্টেড স্পিচের যে অংশ, সেই অংশটুকু স্ট্রাকচার প্রথমে মেন ভার্ব, তারপরে রেস্ট পার্ট অফ দি সেন্টেন্স। পরের সেন্টেন্স রিড অ্যাটেন্টিভলি, সেটাও যদি আমরা ডাইরেক্ট সেন্টেন্স অর্থাৎ সেখানে বক্তা এবং শ্রোতার উল্লেখ করি, তাহলে কি দ্য টিচার সেড টু হিম রিড অ্যাটেন্টিভলি, এই সেন্টেন্সটিও কিন্তু অ্যাডভাইস বোঝাচ্ছে। স্ট্রাকচার সেই একই রকম, মেন ভার্ব, রেস্ট পার্ট অফ দি সেন্টেন্স, অর্থাৎ রিপোর্টেড স্পিচের যে স্ট্রাকচার সেটা আমরা পেয়েছি। এরপর দেখো শি সেড টু ইউ প্লিজ গিভ মি ইউর পেন, এটা রিকোয়েস্ট বোঝাচ্ছে। এবং এখানে স্ট্রাকচার অর্থাৎ রিপোর্টেড স্পিচের স্ট্রাকচার, প্রথম প্লিজ, তারপরে মেন ভার্ব, তারপরে রেস্ট পার্ট অফ দি সেন্টেন্স। এরপর আমরা শেষ যে সেন্টেন্স, লেট আস হ্যাভ এ পিকনিক, এটা ডাইরেক্ট সেন্টেন্সে কেমন, আই সেড টু দেম লেট আস হ্যাভ এ পিকনিক। এখানেও রিপোর্টেড স্পিচ, যেটা যে রিপোর্টেড স্পিচ যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, সেহেতু তার স্ট্রাকচার আমরা আগেই আলোচনা করলাম যে প্রথমে লেট, তারপরে আস, তারপরে মেন ভার্ব, তারপরে রেস্ট পার্ট অফ দি সেন্টেন্স। দেখো তার মানে আমরা কি পেলাম, প্রত্যেকটা ক্ষেত্রে এই যে চারটে বাক্য, সেই চারটে বাক্যের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা রিপোর্টেড স্পিচকে পেলাম কি ইম্পারেটিভ ফর্মে। এইবার যখনই আমরা ওই ডাইরেক্ট সেন্টেন্সগুলোকে ইনডাইরেক্ট সেন্টেন্সে ট্রান্সফর্ম করব, চেঞ্জ করব, তখন কিন্তু
সেই সেন্টেন্সগুলোকে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে চেঞ্জ করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে যখনই আমি চেঞ্জ করব, তখন সেই সেন্টেন্সের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার কেমন হবে? প্রথমে সাবজেক্ট, তারপরে রিপোর্টিং ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে টু যুক্ত মেন ভার্ব। অর্থাৎ এই যে ইম্পারেটিভ সেন্টেন্স, এই ইম্পারেটিভ সেন্টেন্সের প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু মেন ভার্বের গুরুত্ব বিশাল। মেন ভার্ব কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে। সেই মেন ভার্বকে কিন্তু তোমাদের খুঁজে বার করতে হবে এবং তার আগে টু যুক্ত করতে হবে। এবং মনে রাখবে যে মেন ভার্বের কিন্তু বেসিক ফর্ম, যেহেতু টু যুক্ত মেন ভার্ব, সেহেতু মেন ভার্বের বেসিক ফর্ম ব্যবহার ওখানে করতে হবে। এরপর রেস্ট পার্ট, সেই রেস্ট পার্টের মধ্যে যদি প্রোনাউন থাকে, সেই প্রোনাউনকে আমরা আগেই যেটা শিখেছি, যেভাবে শিখেছি সেইভাবে প্রোনাউনকে পরিবর্তন করতে হবে। এবং যদি অন্য কোনো শব্দ থাকে, যে শব্দগুলোকে পরিবর্তন করতে হয় টাইম প্লেস সংক্রান্ত, সেগুলো আমাদের চেঞ্জ করতে হবে। ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে আমরা আগেও যেটা করেছি আবার সেটা করব। প্রথম স্টেপ, আমরা কতগুলো স্টেপ ফলো করি। প্রথম স্টেপ হচ্ছে আইডেন্টিফিকেশন। প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের কোনো একটা ডাইরেক্ট সেন্টেন্স যখনই দেওয়া থাকবে ইম্পারেটিভ সেন্টেন্সে, তখন সেই সেন্টেন্সের বিভিন্ন যে অংশগুলো আমাদের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কাজে লাগবে, সেই অংশগুলোকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। দেখো সেগুলো কি কি? সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, অবজেক্ট, অর্থাৎ রিপোর্টেড স্পিচের যে বাইরের অংশ, সেই অংশের সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব এবং অবজেক্ট। তারপরে রিপোর্টেড স্পিচের মেইন ভার্ব, যদি প্লিজ থাকে সেটা, নেগেটিভ আছে কিনা সেটা দেখে নিতে হবে, সেখানকার প্রোনাউনগুলো দেখে নিতে হবে, আর কোনো শব্দ আছে কিনা যেগুলো চেঞ্জ করতে হয় টাইম বা প্লেস সংক্রান্ত, সেই ধরনের শব্দগুলোকেও আমাদের আইডেন্টিফাই করে নিতে হবে। দেখা যাক কিভাবে সেটা করব। আমরা এখানে যে সেন্টেন্স পেলাম, দ্য জেনারেল সেড টু হিজ সোলজার্স মার্চ ফরওয়ার্ড। তাহলে এই অংশের প্রথমেই আমরা সাবজেক্ট, অর্থাৎ রিপোর্টেড স্পিচের বাইরের যে অংশ, সেখানকার সাবজেক্ট আমাদের আইডেন্টিফাই করতে হবে, পেলাম দ্য জেনারেল। তারপরে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব দেখো সেইড টু আছে, তার মানে পাস্ট টেন্স আছে। তারপরে অবজেক্ট, হিজ সোলজার্স। এরপর রিপোর্টেড স্পিচের অংশ, সেখানে দেখো মেইন ভার্ব প্রথমেই আইডেন্টিফাই করতে হবে, মার্চ। তারপরে দেখো প্লিজও নেই, বা কোনো নেগেটিভ ওয়ার্ডও নেই, বা আদার স্পেসিফিক ওয়ার্ড এই সেন্টেন্সে নেই। তাহলে আমাদের ফার্স্ট সেন্টেন্সের আইডেন্টিফিকেশন হয়ে গেল। আরেকটি সেন্টেন্স নিই আমরা, হি সেড টু মি ডোন্ট কল মি নাও। এই সেন্টেন্সেরও তাই, রিপোর্টেড স্পিচের বাইরের অংশের সাবজেক্ট আইডেন্টিফাই করলাম, রিপোর্টিং ভার্ব আইডেন্টিফাই করলাম, সেড টু, তারপরে অবজেক্ট মি, এরপরে মেন ভার্ব দেখো ডোন্ট কল মি নাও। এখানে ডোন্ট আছে, অর্থাৎ ডু ভার্ব আছে, এবং কল ভার্ব আছে, তার মানে কলটা হচ্ছে মেন ভার্ব, আইডেন্টিফাই করলাম। এবং এখানে দেখো নেগেটিভ ওয়ার্ড অর্থাৎ ডোন্ট আছে, সেটাকেও আইডেন্টিফাই করে নিলাম। আর দেখি প্রোনাউন আছে কিনা, আছে মি প্রোনাউন, সেটাকে দেখে নিলাম। এবং দেখে নিলাম যে অন্য কোনো স্পেসিফিক আদার স্পেসিফিক ওয়ার্ড আছে কিনা, নাও। আমরা জানি নাও পরিবর্তন হয়। আরেকটি সেন্টেন্স নেই, আই সেড টু হিম প্লিজ এক্সপ্লেইন দ্য প্যাসেজ। এখানেও তাই, প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে সাবজেক্টকে, সাবজেক্ট আই। তারপরে দেখো রিপোর্টিং ভার্ব সেড টু আইডেন্টিফাই করলাম, এরপরে অবজেক্ট হিম, সেটাকেও আলাদা করলাম। এরপরে দেখো প্লিজ এক্সপ্লেন দ্য প্যাসেজ, এখানে মেন ভার্ব হচ্ছে এক্সপ্লেন, সেটাকে আইডেন্টিফাই করতে হবে। দেখো এই বাক্যে প্লিজ আছে, ঠিক আছে, প্লিজ আইডেন্টিফাই করলাম। আর এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড অর্থাৎ ডোন্ট নেই, বা আদার স্পেসিফিক ওয়ার্ডও নেই। তাহলে আমাদের আইডেন্টিফিকেশন কমপ্লিট হলো। এবং এই আইডেন্টিফিকেশন আমরা প্রথমেই কমপ্লিট করে নিলাম পরবর্তীকালে, কারণ এই শব্দগুলো আমাদের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে, অর্থাৎ ইনডাইরেক্ট সেন্টেন্সে যখনই আমি চেঞ্জ করব তখন কাজে লাগবে।
এর আগেই আমরা শিখেছি যে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে যখনই কোনো একটি সেন্টেন্সকে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করব, তখন আমাদের প্রথমেই লিখতে হয় রিপোর্টেড স্পিচের বাইরের যে অংশ সেই অংশকে। এবং সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে সাবজেক্ট বা অবজেক্ট, সেই রিপোর্টেড স্পিচের বাইরের অংশের যে সাবজেক্ট বা অবজেক্ট, তাদের কোনো পরিবর্তন হয় না। কিন্তু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে দেখেছি রিপোর্টিং ভার্বের পরিবর্তন হচ্ছে। সেক্ষেত্রে দেখেছি রিপোর্টিং ভার্ব আস্কড হয়ে যায়। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে এবং অর্থাৎ যদি সেড টু বা টোল্ড যদি থাকে, তাহলে সেই ইম্পারেটিভ সেন্টেন্সের যে অর্থ, অর্থাৎ ওই ইম্পারেটিভ সেন্টেন্সটি যে অর্থ প্রকাশ করছে সেই অর্থ অনুযায়ী রিপোর্টিং ভার্ব পরিবর্তন হবে। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি দেখেছি যে রিপোর্টেড স্পিচ একটা কোশ্চেন করছে, সেহেতু রিপোর্টিং ভার্বটা আস্কড হয়ে যাচ্ছে। এক্ষেত্রেও একই রকম ভাবে ইম্পারেটিভ সেন্টেন্স যে অর্থ প্রকাশ করবে সেই অর্থ অনুযায়ী কিন্তু রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স যদি কমান্ড বোঝায়, তাহলে রিপোর্টিং ভার্ব কমান্ডেড হয়ে যাবে। যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স অর্ডার বোঝায়, তাহলে রিপোর্টিং ভার্ব অর্ডার্ড হয়ে যাবে। যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাডভাইস বোঝায়, তাহলে আমাদের রিপোর্টিং ভার্বকে অ্যাডভাইসড করতে হবে। যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স নিষেধ বা ফরবেড বোঝায়, বারণ বোঝায়, তাহলে আমাদের রিপোর্টিং ভার্ব ফরবেড হয়ে যাবে। বা যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স যদি ডাইরেক্ট সেন্টেন্সে যদি রিকোয়েস্ট বা অনুরোধ বোঝায়, তাহলে রিকোয়েস্টেড হয়ে যাবে। এটা যদি পাস্ট টেন্স থাকে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে। আর রিপোর্টিং ভার্ব যদি ফিউচার টেন্স বা প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে আমরা আগেই জানি যে কিভাবে সেগুলো পরিবর্তন হবে। অর্থাৎ কমান্ডেড তখন সেটা প্রেজেন্ট টেন্স হয়ে যাবে বা ফিউচার টেন্স হয়ে যাবে। সেইভাবে টেন্স অনুযায়ী কিন্তু তখন রিপোর্টিং ভার্বটাও পরিবর্তন হবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে রিপোর্টিং ভার্ব ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স যে অর্থ প্রকাশ করছে সেই অর্থ অনুযায়ী আমাদের রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করতে হবে। আমরা দেখলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে আমাদের প্রথম কাজ রিপোর্টিং ভার্বকে ওই ইম্পারেটিভ সেন্টেন্সের সেন্স অনুযায়ী পরিবর্তন করে নেওয়া। আমাদের দ্বিতীয় যে ইম্পর্টেন্ট কাজ সেটি হচ্ছে ওই ইম্পারেটিভ সেন্টেন্সের যে মেন ভার্ব, সেই মেন ভার্বকে খুঁজে বের করা এবং সেই মেন ভার্বের বেসিক ফর্মের সঙ্গে টু যুক্ত করা। যদিও আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে মেন ভার্বের বেসিক ফর্মই ব্যবহার হয়। আমরা দেখে নিই একটি বাক্যে, হি সেড টু মি ক্লোজ দ্য ডোর। দেখো, ক্লোজ দ্য ডোর এই অংশটুকু ইম্পারেটিভ সেন্টেন্স এবং রিপোর্টেড স্পিচ। তাহলে প্রথম কাজ আমাদের এই অংশের ভার্বকে আইডেন্টিফাই করা। ক্লোজ, সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মেন ভার্ব শুরুতেই থাকে। তাহলে ক্লোজ আমাদের আইডেন্টিফিকেশন কমপ্লিট হলো, মেন ভার্বের আইডেন্টিফিকেশন। এরপর এই ক্লোজের আগে আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি ক্লোজ ভার্বের বেসিক ফর্ম। এই ক্লোজের আগে আমাদের টু যুক্ত করতে হবে, অর্থাৎ ইনফিনিটিভ করতে হবে এই ভার্বটিকে। আমরা যোগ করে নেব টু ক্লোজ। আরেকটি সেন্টেন্স আমরা দেখি, she said to me don't open the door। এক্ষেত্রে লক্ষ্য করো আমরা মেন ভার্ব কি পাচ্ছি, ওপেন। ওপেনের আগে ডোন্ট আছে, ডু প্লাস নট। ডু কিন্তু অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব থাকা সত্ত্বেও আমাদের মেন ভার্বকে আইডেন্টিফাই করতে হবে এবং তার আগে টু যুক্ত করে লিখতে হবে, টু ওপেন। আরেকটি সেন্টেন্স আমরা দেখি, I said to you প্লিজ হেল্প মি। এক্ষেত্রেও তাই, মেন ভার্ব কি হেল্প এবং লক্ষ্য করো হেল্পের আগে প্লিজ রয়েছে, কিন্তু আমাদের মেন ভার্বকে আইডেন্টিফাই করতে হবে এবং তার আগে টু যুক্ত করতে হবে, টু হেল্প। তাহলে আমরা এখানে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের যে ন্যারেশন চেঞ্জ, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় যে ইম্পর্টেন্ট স্টেপ
সেই স্টেপটি আমরা শিখলাম। আমরা দেখে নিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বিশেষভাবে কোন কোন স্টেপগুলো আমাদের গুরুত্বপূর্ণ এবং সেগুলোকে আমাদের কমপ্লিট করতে হবে। এরপর আমরা যে স্টেপ নিয়ে আলোচনা করব সেটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের প্রোনাউনগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলোকে আমাদের নিয়ম অনুযায়ী পরিবর্তন করতে হবে। এখানে দেখো যে সেন্টেন্স আমরা পেলাম, ডাইরেক্ট সেন্টেন্স, she said to me please wait here till I return। তাহলে আমরা মেন ভার্ব আইডেন্টিফাই করেছি, প্লিজ দেখেছি এই সেন্টেন্সে প্লিজ আছে, আমরা জানি যে সেড টুর পরিবর্তে রিকোয়েস্টেড হবে। এরপরে আমাদের কাজ এই যে রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টেড স্পিচে কোনো প্রোনাউন আছে কিনা। দেখো এখানে একটি প্রোনাউন আছে আই, অর্থাৎ এই আই যখনই আমি প্রোনাউন পেলাম, আমরা জানি যে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন যদি প্রোনাউন থাকে তাহলে সেটা পরিবর্তন হয়, এবং আমরা জানি যে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী। তাহলে এক্ষেত্রেও আই যেহেতু ফার্স্ট পার্সন সেহেতু সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। ঠিক আছে, সাবজেক্ট কি আছে? শি। তাহলে এক্ষেত্রে আই শি হয়ে যাবে। এরপরে আমাদের দেখে নিতে হবে ওই ইম্পারেটিভ সেন্টেন্সে, অর্থাৎ ওই ডাইরেক্ট সেন্টেন্সের যে রিপোর্টেড স্পিচ অংশ, সেই অংশে কোনো টাইম বা প্লেস সংক্রান্ত কোনো শব্দ আছে কিনা, অর্থাৎ আদার স্পেসিফিক ওয়ার্ড। সেই সেন্টেন্স, সেই শব্দগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং আমরা যে আগেই যে একটি ছক পেয়েছিলাম সেই ছক অনুযায়ী আমাদের সেই শব্দগুলোকে পরিবর্তন করতে হবে। দেখো এই সেন্টেন্সে পার্থ সেড টু মি, এটা রিপোর্টেড স্পিচের বাইরের অংশ, এবং আমরা রিপোর্টেড স্পিচ যেটা পেলাম ডোন্ট গো হোম নাও, এখানে দেখো ডোন্ট আছে, মেন ভার্ব গো, এরপরে দেখো নাও একটি শব্দ আছে। আমরা জানি আগের ছক অনুযায়ী নাও যদি থাকে তাহলে সেটা পরিবর্তন হয়, কি হয়ে যায়? দেন। সেই পরিবর্তনটুকু আমাদের করতে হবে। এতক্ষণ ধরে আমরা একটি ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় একটি ইম্পারেটিভ সেন্টেন্সের, সেটা আমরা শিখলাম। আমরা দেখলাম যে একটি ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন আমরা ইনডাইরেক্ট সেন্টেন্সে চেঞ্জ করব তখন প্রথম আমাদের মনে রাখতে হবে রিপোর্টিং ভার্ব, অর্থাৎ রিপোর্টিং ভার্বটিকে ওই ইম্পারেটিভ সেন্টেন্সের অর্থ অনুযায়ী ইনডাইরেক্ট সেন্টেন্সে আমাদের পরিবর্তন করে নিতে হবে। দ্বিতীয়ত, ওই রিপোর্টেড স্পিচে যে মেন ভার্ব রয়েছে সেই মেন ভার্বকে আমাদের খুঁজে নিতে হবে এবং সেই মেন ভার্বের আগে টু যুক্ত করতে হবে। সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে মেন ভার্ব দিয়ে বাক্য শুরু হচ্ছে অথবা মেন ভার্বের আগে প্লিজ বা ডোন্ট যুক্ত থাকছে। এই দুটো পয়েন্ট আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে। আর তাছাড়া প্রোনাউন এবং আদার স্পেসিফিক ওয়ার্ড যেমন অন্যান্য ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেমন চেঞ্জ হয় ঠিক সেরকমই চেঞ্জ হবে। চলো আমরা এবার কতগুলো ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করে দেখি। এখানে যে সেন্টেন্স আমরা পেলাম, সুমন সেড টু মানস ওবে ইয়োর প্যারেন্টস, প্রথম কাজ এই সেন্টেন্সের যে বিভিন্ন অংশ রয়েছে সেই অংশগুলোকে আইডেন্টিফাই করা, যেগুলো আমাদের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কাজে লাগবে। প্রথমে রয়েছে সুমন, সেন্টেন্সের সাবজেক্ট, তারপর সেড টু রিপোর্টিং ভার্ব, তারপরে মানস অবজেক্ট, এরপরে ডাইরেক্ট সেন্টেন্সের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য অনুযায়ী এখানে কমা এবং ইনভার্টেড কমা রয়েছে। এরপর ওবে এই সেন্টেন্সের মেন ভার্ব এবং ইয়র এটা প্রোনাউন। তারপরে প্যারেন্টস, এটা আমাদের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে খুব বেশি কাজে লাগবে না, কারণ প্যারেন্টসটা যেমন ছিল সেরকমই আমাদের ইনডাইরেক্ট সেন্টেন্সে বসে যাবে। এরপরে আমাদের ইনডাইরেক্ট সেন্টেন্সে যে সেন্টেন্সের যে স্ট্রাকচার হবে সেই স্ট্রাকচারটি আমাদের জানতে হবে। আমরা জানি সেই স্ট্রাকচার প্রথমে থাকে সাবজেক্ট,
তারপর রিপোর্টিং ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে মেন ভার্ব এবং তার সঙ্গে টু যুক্ত, এরপর রেস্ট পার্ট। রেস্ট পার্টের মধ্যে যদি কোনো প্রোনাউন থাকে সেই প্রোনাউনকে পরিবর্তন করতে হবে, বা আদার স্পেসিফিক ওয়ার্ড থাকলে সেটাকেও পরিবর্তন করতে হবে। এরপর দেখো আমাদের এই যে স্ট্রাকচার, ইনডাইরেক্ট সেন্টেন্সের যে স্ট্রাকচার আমরা পেলাম, এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের এই ডাইরেক্ট সেন্টেন্সের বিভিন্ন অংশগুলোকে খুঁজে নিতে হবে এবং প্রয়োজনীয় পরিবর্তন করে তাদেরকে লিখতে হবে। আমরা শুরু করি। প্রথমে দেখো সাবজেক্ট। আমরা যে সাবজেক্ট এখানে পেয়েছি সেটা সুমন, আমরা লিখে ফেলি সুমন। এরপরে দেখো রিপোর্টিং ভার্ব। এর আগেই আমরা জেনেছি যে রিপোর্টিং ভার্ব ওই ইম্পারেটিভ সেন্টেন্সের অর্থ অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে আমরা দেখে নিই এখানে যে রিপোর্টেড স্পিচে যে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা পেয়েছি ওবে ইওর প্যারেন্টস, এর অর্থ কি। অর্থাৎ এই যে ইম্পারেটিভ সেন্টেন্স, এ কি প্রকাশ করছে, আমাদের আমাদের কোন ধরনের বক্তব্যকে প্রকাশ করছে। দেখো ওবে ইওর প্যারেন্টস এখানে কিন্তু অ্যাডভাইস বোঝাচ্ছে, উপদেশ বোঝাচ্ছে। তাহলে আমাদের এই রিপোর্টিং ভার্ব অ্যাডভাইস হবে। আমরা দেখে নিই রিপোর্টিং ভার্ব কি আছে, সেড টু, অর্থাৎ পাস্ট টেন্স। যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে অ্যাডভাইসড হয়ে যাবে। এখানে মনে রাখবে যে এডিভিআই এসি, সি কিন্তু লিখবে না, এডিভিআই এসিডি, এটাই কিন্তু অ্যাডভাইজের ভার্ব ফর্ম। এরপরে আমাদের অবজেক্ট। আমরা দেখি অবজেক্ট, আমাদের যে সেন্টেন্স দেওয়া আছে সেখানে অবজেক্ট মানস, আমরা লিখে ফেলি মানস। এরপরে আমাদের নেক্সট ইম্পর্টেন্ট কাজ ইম্পারেটিভ সেন্টেন্সের যে মেন ভার্ব, সেই মেন ভার্বকে খুঁজে পাওয়া। এবং সেটা দেখবো যে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথম দিকেই, অর্থাৎ শুরুতেই কিন্তু সেই মেন ভার্বকে আমরা সাধারণত খুঁজে পাবো। যদি ডোন্ট বা প্লিজ যুক্ত থাকে তাহলে আমরা দেখেছি যে ডোন্ট বা প্লিজের পরে মেন ভার্ব থাকে। তাহলে এক্ষেত্রে মেন ভার্ব ওবে, আমরা লিখে ফেলি টু ওবে। এরপরে রেস্ট পার্ট। রেস্ট পার্ট দেখো ইওর প্যারেন্টস, আমরা রেস্ট পার্ট পেয়েছি। এই ইওর প্যারেন্টস যে রেস্ট পার্ট, রেস্ট পার্টের মধ্যে কিন্তু আমরা একটা প্রোনাউনও পেয়েছি, সেটা ইওর, অর্থাৎ সেকেন্ড পার্সন। তার মানে রিপোর্টেড স্পিচের যে বাইরের অংশ সেখানকার অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। ইওর অবজেক্ট কি আছে, মানুষ, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে কি হয়ে যাবে, হিজ, আমরা লিখে ফেলি হিজ, এবং শেষে যেটা আছে প্যারেন্টস, সেটা যেমন ছিল বসে গেল, ফুল স্টপ, ব্যাস আমাদের ন্যারেশন চেঞ্জ কমপ্লিট হলো। এরপর আমরা আরেকটি সেন্টেন্স নিই। হি সেড টু মি গিভ মি ইওর বুক। প্রথম কাজ এই সেন্টেন্সের বিভিন্ন অংশগুলোকে আইডেন্টিফাই করা। হি সাবজেক্ট, সেড টু রিপোর্টিং ভার্ব, মি অবজেক্ট, এরপরে দেখো কমা এবং ইনভার্টেড কমা, তারপরেই গিভ সেন্টেন্সের মেন ভার্ব, এরপর মি একটি প্রোনাউন পেলাম, ইওর একটি প্রোনাউন পেলাম। তাহলে আমাদের যে ডাইরেক্ট সেন্টেন্স দেওয়া আছে সেই সেন্টেন্সের প্রত্যেকটি শব্দকে আমাদের আইডেন্টিফিকেশন হয়ে গেল, প্রত্যেকটি শব্দের আইডেন্টিফিকেশন আমরা কমপ্লিট করলাম। এরপরে আমরা দেখে নেব ইনডাইরেক্ট সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয়। আমরা জানি সেটা প্রথমে সাবজেক্ট, তারপরে রিপোর্টিং ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে মেন ভার্ব এবং টু যুক্ত, তারপরে রেস্ট পার্ট অফ দি সেন্টেন্স, এবং সেখানে যদি কোনো প্রোনাউন বা আদার স্পেসিফিক ওয়ার্ড থাকে সেটা প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে নিতে হয়, এবং শেষে ফুল স্টপ। এরপরে আমাদের কাজ কি, এই স্ট্রাকচার, এই যে ইনডাইরেক্ট সেন্টেন্সের যে স্ট্রাকচার আমরা পেলাম, এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের ডাইরেক্ট সেন্টেন্সের বিভিন্ন অংশগুলোকে খুঁজে নিতে হবে এবং তাদের প্রয়োজনীয় পরিবর্তন করে তাদের আমাদের লিখতে হবে। প্রথম দেখো সাবজেক্ট, আমরা দেখে নিই সাবজেক্ট কি আছে, সাবজেক্ট হি, আমরা লিখে ফেলি হি। সাবজেক্টের পরে দেখো রিপোর্টিং ভার্ব। এখানে লক্ষ্য করো গিভ মি ইওর বুক, এই যে সেন্টেন্স, এই যে ইম্পারেটিভ সেন্টেন্স, এই ইম্পারেটিভ সেন্টেন্সটির অর্ডার অর্থেও ব্যবহার হয়, আবার
অনেক সময় রিকোয়েস্ট অর্থেও ব্যবহার হয়, কিন্তু এখানে যেহেতু প্লিজ নেই সেহেতু আমরা রিকোয়েস্ট ব্যবহার করব না, আমরা অর্ডার ব্যবহার করব। এইবার এখানে দেখে নিই যে রিপোর্টিং ভার্ব কি আছে, said to, তার মানে পাস্ট টেন্স। যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স তাহলে অর্ডার পাস্ট টেন্স হয়ে যাবে। আমরা লিখে ফেলি অর্ডার্ড। রিপোর্টিং ভার্বের পর অবজেক্ট। অবজেক্ট আমরা জানি কি, মি। আমরা অবজেক্ট লিখে ফেলবো। এরপরে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে মেন ভার্বকে খুঁজে বের করা, অর্থাৎ রিপোর্টেড স্পিচের যে মেন ভার্ব। প্রথমেই আছে দেখো গিভ, আমরা পেলাম গিভ। তাহলে গিভের আগে টু বসবে, ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়ম অনুযায়ী আমরা লিখে ফেলি টু গিভ। মেন ভার্বের পর রেস্ট পার্ট। রেস্ট পার্ট আমরা জানি মি ইয়োর বুক, এই অংশটুকু রেস্ট পার্ট। এবার রেস্ট পার্টের মধ্যে আমাদের দেখতে হবে, খুঁজতে হবে যে প্রোনাউন কে আছে। প্রোনাউন দেখো মি এবং ইয়োর। প্রথমে মি রয়েছে, অর্থাৎ ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন মানে যে বক্তা, স্পিকার, হি, তার অনুযায়ী এই প্রোনাউনটি পরিবর্তন করতে হবে ইনডাইরেক্ট সেন্টেন্সে। মি, তাহলে কি হবে এখানে, হিম আমরা লিখে ফেলি। এরপরে আরেকটি প্রোনাউন আছে ইয়োর, এটা দেখো সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন অর্থাৎ শ্রোতা, যে অবজেক্ট রিপোর্টেড স্পিচের বাইরের অংশের অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। অবজেক্টে কে আছে, মি, অর্থাৎ ফার্স্ট পার্সন আছে। তাহলে ইয়োর বুক তোমার বই, আমার বই হয়ে যাবে। আমার ইংরেজি আমাদের প্রত্যেকেই জানা আছে মাই, লিখে ফেললাম। এবং শেষে বুক এবং ফুল স্টপ। তাহলে আমাদের এক্ষেত্রে আমরা আরেকটি ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করে ফেলতে পারলাম। এরপর আমরা আরো এক ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করে দেখি। আমরা এখানে যে সেন্টেন্স পেলাম, মাদার সেড টু মি ডোন্ট রান ইন দ্য সান। আমাদের প্রথম কাজ এই সেন্টেন্সের বিভিন্ন অংশগুলি, যেগুলি আমাদের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কাজে লাগবে, সেই অংশগুলোকে আইডেন্টিফাই করা। প্রথমে দেখো এই সেন্টেন্সের সাবজেক্ট রয়েছে মাদার, তারপর সেড টু, এটা রিপোর্টিং ভার্ব, তারপরে মি সেন্টেন্সের অবজেক্ট। এরপরে দেখো এটা যেহেতু ডাইরেক্ট সেন্টেন্স সেহেতু কমা এবং ইনভার্টেড কমার ব্যবহার হয়েছে। এরপরে লক্ষ্য করো এখানে ডোন্ট এই শব্দটি রয়েছে, অর্থাৎ ডু নট, অর্থাৎ এখানে একটি নেগেটিভ ওয়ার্ড রয়েছে। এরপরে রান মেন ভার্ব এবং শেষে ইন দ্য সান, এটা রেস্ট পার্ট অফ দি সেন্টেন্স। এরপর আমরা দেখব যে এই সেন্টেন্সকে যখন ইনডাইরেক্ট সেন্টেন্সে আমরা চেঞ্জ করব তখন তার স্ট্রাকচার কি হবে। আমরা আগেই জেনেছি সেটা। প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে রিপোর্টিং ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে মেন ভার্ব এবং তার আগে টু যুক্ত, অর্থাৎ টু যুক্ত মেন ভার্ব, তারপরে রেস্ট পার্ট অফ দি সেন্টেন্স, এবং সেই রেস্ট পার্টের মধ্যে যদি কোনো প্রোনাউন বা আদার স্পেসিফিক ওয়ার্ড থাকে তাহলে সেটাকে প্রয়োজন অনুযায়ী আমাদের পরিবর্তন করতে হবে, এবং শেষে ফুল স্টপ। এরপরে দেখো আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের যে সেন্টেন্স দেওয়া আছে সেই সেন্টেন্সের বিভিন্ন অংশগুলোকে আমাদের খুঁজে নিতে হবে এবং সেই অনুযায়ী আমাদের প্রয়োজনীয় পরিবর্তন করে সেগুলোকে লিখতে হবে। প্রথমেই আমাদের সাবজেক্ট খুঁজতে হবে। সাবজেক্ট কি আছে, মাদার, আমরা লিখে ফেলি মাদার। এরপরে দেখো রিপোর্টিং ভার্ব। এখানে লক্ষ্য করো এই যে ডোন্ট এই শব্দটি ব্যবহার করে এখানে রান ইন দ্য সান, অর্থাৎ রোদে দৌড়ানোর যে কথা বলা হয়েছে সেটিকে বারণ করা হয়েছে বা নিষেধ করা হয়েছে। এই বারণ বা নিষেধ যখন করা হয় তখন আমরা আগেই দেখেছি সেক্ষেত্রে ফরবিড এই ভার্বটি ব্যবহার হয় রিপোর্টিং ভার্ব হিসেবে। এখানে দেখো
আমাদের রিপোর্টিং ভার্ব যেটা রয়েছে সেটা said to অর্থাৎ পাস্ট টেন্সে রয়েছে। তাহলে ফরবিডের যে পাস্ট টেন্স সেই পাস্ট টেন্স আমাদের এখানে ব্যবহার করতে হবে। আমরা জানি ফরবিডের পাস্ট টেন্স ফরবেড, আমরা এই সেন্টেন্সে ব্যবহার করলাম। রিপোর্টিং ভার্বের পর রয়েছে অবজেক্ট। অবজেক্ট আইডেন্টিফাই করি ওখান থেকে, ওই সেন্টেন্স থেকে মি। আমরা ফরবেডের পর মি লিখে ফেলবো, যেহেতু অবজেক্টের কোনো পরিবর্তন হয় না রিপোর্টেড স্পিচের বাইরের যে অংশ সেই অংশের অবজেক্টের। এরপরে আমাদের মেন ভার্ব। মেন ভার্ব দেখো, মেন ভার্ব আমরা আইডেন্টিফাই করেছি আগেই, রান। তাহলে এই রানের আগে আমাদের টু যুক্ত করতে হবে। আমরা লিখে ফেলি টু রান। এরপরে রেস্ট পার্ট। রেস্ট পার্ট কি আছে? ইন দ্য সান। তাহলে এই টু রানের পর আমাদের লিখতে হবে ইন দ্য সান এবং শেষে ফুল স্টপ। তাহলে আমাদের যে সেন্টেন্স দেওয়া ছিল ডাইরেক্ট সেন্টেন্সে তার ন্যারেশন চেঞ্জ আমাদের কমপ্লিট হলো। এরপর আরেকটি সেন্টেন্স নেব। এখানে দেখো যে সেন্টেন্স আমাদের দেওয়া হলো, যে ইম্পারেটিভ সেন্টেন্স, হি সেড টু মি ডোন্ট গো হোম নাও। এখানেও লক্ষ্য করো ডোন্ট অর্থাৎ ডু নট এই নেগেটিভ ওয়ার্ড আমরা এখানে খুঁজে পাচ্ছি। তাহলে এই সেন্টেন্সের প্রথম কাজ আমাদের বিভিন্ন অংশকে আইডেন্টিফাই করা। করে নিই। হি সেড টু মি, তাহলে হি রিপোর্টেড স্পিচের বাইরের অংশের সাবজেক্ট, সেড টু রিপোর্টিং ভার্ব, মি অবজেক্ট, তারপরে কমা এবং ইনভার্টেড কমা রয়েছে। এরপর দেখো ডোন্ট রয়েছে, তারপরে গো মেন ভার্ব, এরপর রয়েছে হোম নাও। অর্থাৎ এই অংশটি আমরা কিন্তু রেস্ট পার্ট অফ দি সেন্টেন্স। ঠিক আছে? এরপর আমাদের দেখতে হবে যে এই সেন্টেন্সটিকে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব তখন ইনডাইরেক্ট সেন্টেন্সে সেই সেন্টেন্সের স্ট্রাকচার কি হবে। দেখে নিই স্ট্রাকচার। প্রথমে সাবজেক্ট, তারপর রিপোর্টিং ভার্ব, তারপরে অবজেক্ট। এরপর লক্ষ্য করো এখানে নট বলা হয়েছে, নট ব্যবহার করতে। লক্ষ্য করো এর আগের সেন্টেন্সেও কিন্তু আমরা ডোন্ট পেয়েছিলাম, এবং যেহেতু ডোন্ট এই নেগেটিভ ওয়ার্ড ছিল অর্থাৎ বারণ বোঝানো হয়েছিল, সেহেতু আমরা ফরবেড ব্যবহার করেছিলাম রিপোর্টিং ভার্ব হিসেবে। তাহলে যখন ডোন্ট থাকবে ইম্পারেটিভ সেন্টেন্সে তখন আমরা ফরবেড ব্যবহার করে ন্যারেশন চেঞ্জ করতে পারি। আবার আমরা ফরবেড না ব্যবহার করেও কিন্তু ন্যারেশন চেঞ্জ করতে পারি। তখন আমাদের কি করতে হবে? দেখে নিতে হবে যে এই রিপোর্টেড স্পিচে যে ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে সেটি কি বোঝাচ্ছে, অর্ডার, রিকোয়েস্ট না অন্য কিছু। সেই অনুযায়ী আমাদের এবার চেঞ্জ করতে হবে রিপোর্টিং ভার্ব। ঠিক আছে, আমরা দেখি কিভাবে সেটা আমাদের করতে হয়। প্রথমে আমাদের যে সেন্টেন্স দেওয়া আছে সেই সেন্টেন্সের যে বিভিন্ন অংশগুলো রয়েছে সেগুলো এই স্ট্রাকচার অনুযায়ী আমরা খুঁজে নিই এবং সেই অনুযায়ী লিখতে শুরু করি। প্রথমে দেখো সেন্টেন্সের সাবজেক্ট। সাবজেক্ট আমরা খুঁজি। সাবজেক্ট কি? আমরা আগেই দেখেছি সাবজেক্ট হি। আমরা এরপর লিখে ফেলবো হি। এরপরে দেখো সাবজেক্টের পরে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব আমরা আগেই দেখেছি যে সেড টু আছে অর্থাৎ পাস্ট টেন্সে আছে। এইবার দেখো এখানে যে ইম্পারেটিভ সেন্টেন্সের যে অংশটুকু রয়েছে রিপোর্টেড স্পিচে সেখানে কিন্তু অর্ডার বোঝানো হচ্ছে। তাহলে আমরা এক্ষেত্রে রিপোর্টিং ভার্ব অর্ডারড আমরা ব্যবহার করতে পারি। লিখে ফেলি। রিপোর্টিং ভার্বের পর রয়েছে অবজেক্ট। অবজেক্ট আমরা আইডেন্টিফাই করেছি কি? মি। তাহলে অর্ডারের পর আমরা মি লিখে নেব। এরপরে দেখো যেহেতু এই অংশে আমরা কোথাও কোনো নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করলাম না, কিন্তু আমাদের যে ডাইরেক্ট সেন্টেন্স আছে সেখানে ডোন্ট
নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করে বারণ করা হয়েছে, তাহলে আমাদের কি করতে হবে? একটা নট ব্যবহার করতে হবে এখানে। মি এর পর, অর্থাৎ রিপোর্টেড স্পিচের যে বাইরের অংশ, সেই অংশের সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব এবং অবজেক্ট, তারপরেই আমাদের এই নট, এই নেগেটিভ ওয়ার্ডটি ব্যবহার করতে হবে। আমরা লিখে ফেললাম। নটের পর আমাদের মেন ভার্ব। মেন ভার্ব আমরা আইডেন্টিফাই করেছি, গো। ঠিক আছে, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে মেন ভার্বের আগে টু বসে, তাহলে টু গো আমরা লিখে ফেলব। এরপরে রেস্ট পার্ট। রেস্ট পার্ট কি পেয়েছি আমরা? হোম নাও। এইবার লক্ষ্য করো, এই যে হোম নাও, এই যে দুটো শব্দ রয়েছে, এই দুটো শব্দের মধ্যে নাও, এই শব্দটি কিন্তু আদার স্পেসিফিক ওয়ার্ড। আমরা জানি যে নাও থাকলে দেন হয়ে যায়, তাহলে আমরা সেইভাবে হোম লিখলাম এবং নামের পরিবর্তে আমরা ইনডাইরেক্ট সেন্টেন্সে দেন লিখলাম এবং শেষে ফুল স্টপ দিলাম। আমাদের এই ইম্পারেটিভ সেন্টেন্সটির ন্যারেশন চেঞ্জ কমপ্লিট হলো। তাহলে আমরা এখান থেকে দেখলাম, যদি ডোন্ট থাকে তাহলে আমরা রিপোর্টিং ভার্ব ফরবেড ব্যবহার করে আমরা ন্যারেশন চেঞ্জ করতে পারি। আবার আমরা ফরবেড না ব্যবহার করে সেখানে অর্ডার্ড বা রিকোয়েস্ট ব্যবহার করলাম রিপোর্টিং ভার্ব হিসেবে, তারপরে আমরা নট ব্যবহার করেও কিন্তু সেই সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ আমরা করতে পারবো। এরপরে আমরা আরো এক ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব। এখানে আমরা যে সেন্টেন্স পেলাম, পঙ্কজ সেড টু মি প্লিজ ওপেন দ্য ডোর। প্রথমেই আমাদের এই ডাইরেক্ট সেন্টেন্সের বিভিন্ন অংশ, যেগুলো আমাদের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কাজে লাগে, সেই অংশগুলোকে আইডেন্টিফাই করা। সেন্টেন্সে প্রথমেই দেখো পঙ্কজ, অর্থাৎ রিপোর্টেড স্পিচের বাইরের অংশের সাবজেক্ট, এরপর সেড টু রিপোর্টিং ভার্ব, তারপরে অবজেক্ট মি, এরপরে দেখো কমা এবং ইনভার্টেড কমার ব্যবহার রয়েছে। তারপরে রয়েছে দেখো প্লিজ, এরপর ওপেন, এটা সেন্টেন্সের মেন ভার্ব, শেষে দ্য ডোর, রেস্ট পার্ট অফ দিস সেন্টেন্স। এইবার আমাদের দেখতে হবে যে এই সেন্টেন্সটিকে যখন আমরা ইনডাইরেক্ট সেন্টেন্সে ট্রান্সফর্ম করব, তখন সেই সেন্টেন্সের স্ট্রাকচার কি হবে। আমরা আগেই দেখেছি যে প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে থাকে রিপোর্টিং ভার্ব, তারপরে অবজেক্ট, তারপর টু যুক্ত মেন ভার্ব, এরপর রেস্ট পার্ট অফ দি সেন্টেন্স, এবং রেস্ট পার্টে যদি কোনো প্রোনাউন বা আদার স্পেসিফিক ওয়ার্ড থাকে যেগুলোকে পরিবর্তন করতে হবে, সেই অংশ, এবং শেষে ফুল স্টপ। এরপর আমাদের কাজ হবে এই স্ট্রাকচার অনুযায়ী আমরা যে সেন্টেন্স পেয়েছি সেই সেন্টেন্সের বিভিন্ন অংশগুলোকে খোঁজা, তারপর তাদের নেসেসারি যে চেঞ্জেস রয়েছে সেই চেঞ্জেসগুলোকে করা এবং আমাদের লিখে ফেলা। প্রথমেই দেখো সাবজেক্ট। এই সাবজেক্ট আমরা আগেই আইডেন্টিফাই করেছি যে পঙ্কজ, আমরা লিখে ফেলি। এরপরে দেখো, যখনই আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব লিখব, তখন আমাদের দেখে নিতে হবে যে ওই ইম্পারেটিভ সেন্টেন্স যেটা রিপোর্টেড স্পিচে দেওয়া আছে, সেই সেন্টেন্সটি কোন ধরনের অর্থ প্রকাশ করছে। দেখো এখানে সেন্টেন্স আছে প্লিজ ওপেন দ্য ডোর। এই প্লিজ শব্দটি কিন্তু আমরা রিকোয়েস্টের ক্ষেত্রে ব্যবহার করি। তাহলে যখনই তোমরা এই ধরনের সেন্টেন্স পাবে যেখানে প্লিজ, রিপোর্টেড স্পিচ প্লিজ দিয়ে আরম্ভ হচ্ছে বা কাইন্ডলি দিয়ে আরম্ভ হচ্ছে, তখন তোমরা রিপোর্টিং ভার্বটিকে রিকোয়েস্ট করে দেবে। যেহেতু প্লিজ শব্দটির মাধ্যমে আমরা রিকোয়েস্ট এক্সপ্রেস করছি, সেহেতু রিপোর্টিং ভার্বে রিকোয়েস্ট হবে। রিপোর্টিং ভার্ব আমরা কি পেয়েছি? সেড টু, অর্থাৎ পাস্ট টেন্স রয়েছে। তাহলে সেই রিকোয়েস্টেরও পাস্ট টেন্স আমাদের এখানে ব্যবহার করতে হবে, পঙ্কজ রিকোয়েস্টেড। এরপর সেন্টেন্সের অবজেক্ট, অর্থাৎ রিপোর্টেড স্পিচের বাইরের অংশের অবজেক্ট, সেটা আমরা আগেই আইডেন্টিফাই করে নিয়েছি মি।
আমরা লিখে ফেলবো রিকোয়েস্টেড মি। এরপরে যেহেতু প্লিজের পরিবর্তে আমরা রিকোয়েস্টেড ব্যবহার করে নিয়েছি, সেহেতু প্লিজকে আর আমাদের ইনডাইরেক্ট সেন্টেন্সে প্রয়োজন হবে না। অবজেক্টের পর তাহলে মেন ভার্ব এবং মেন ভার্বের আগে টু বসবে। আমরা মেন ভার্ব আইডেন্টিফাই করেছি কি ওপেন, তাহলে আমাদের এখানে কি হবে মির পরে ওপেনের আগে টু যুক্ত হবে, অর্থাৎ টু ওপেন। আমরা লিখে ফেলি। এরপরে রেস্ট পার্ট অফ দি সেন্টেন্স, এবং লক্ষ্য করো তোমরা এই যে রেস্ট পার্ট যেটা রয়েছে সেখানে কিন্তু কোনো প্রোনাউন বা আদার স্পেসিফিক ওয়ার্ড নেই। যেহেতু নেই সেহেতু আমাদের ওই অংশটুকু যেমন আছে দ্য ডোর ঠিক সেটাই আমাদের লিখতে হবে এবং শেষে ফুল স্টপ। তাহলে আমার দেখো প্লিজ যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা ন্যারেশন চেঞ্জ করে নিলাম। এরপর আমরা আরেকটি সেন্টেন্স দেখি। এখানে যে সেন্টেন্স আমাদের দেওয়া হলো she said to me kindly excuse me this time। প্রথম কাজ এই সেন্টেন্সের বিভিন্ন অংশগুলোকে আইডেন্টিফাই করা। প্রথমেই দেখো she রিপোর্টেড স্পিচের বাইরের অংশের সাবজেক্ট, এরপরে said to রিপোর্টিং ভার্ব, তারপরে মি অবজেক্ট, এরপর কমা এবং ইনভার্টেড কমার ব্যবহার হয়েছে। এরপর দেখো কাইন্ডলি এই শব্দটি রয়েছে। তারপর এক্সকিউজ, অর্থাৎ এই রিপোর্টেড স্পিচের যে মেন ভার্ব সেই মেন ভার্ব এক্সকিউজ আমরা পেলাম। এরপরে মি আছে একটি প্রোনাউন, আর শেষে দিস টাইম, এটা মি দিস টাইম, এটাকে আমরা রেস্ট পার্ট অফ দি সেন্টেন্স বলতে পারি। ঠিক আছে, এরপর আমরা দেখব যে ইনডাইরেক্ট সেন্টেন্সে আমাদের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার কি হয়। দেখে নিই, আমরা আগেই দেখেছি প্রথমে সাবজেক্ট, তারপর রিপোর্টিং ভার্ব, তারপরে অবজেক্ট, তারপর টু যুক্ত মেন ভার্ব, এরপর রেস্ট পার্ট অফ দি সেন্টেন্স, এবং সেখানে যদি কোনো প্রোনাউন বা আদার স্পেসিফিক ওয়ার্ড থাকে সেটা প্রয়োজন অনুযায়ী আমাদের পরিবর্তন করে নিতে হবে এবং শেষে ফুল স্টপ। তাহলে দেখো এখানেও আমরা কিন্তু একটি প্রোনাউন পেয়েছি এবং একটি আদার স্পেসিফিক ওয়ার্ড অর্থাৎ দিস আমরা পেয়েছি। এরপর আমরা শুরু করব আমাদের ন্যারেশন চেঞ্জ, অর্থাৎ আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের যে সেন্টেন্স দেওয়া আছে ডাইরেক্ট সেন্টেন্সে তাকে এই স্ট্রাকচার অনুযায়ী পরিবর্তন করে আমরা লিখব। প্রথমেই দেখো সাবজেক্ট, আমরা সাবজেক্ট আইডেন্টিফাই করেছি কি শি, লিখে ফেলবো শি। এরপরে সাবজেক্টের পরে রিপোর্টিং ভার্ব। দেখো রিপোর্টিং ভার্ব লিখতে গেলেই আমাদের প্রথমেই আমাদের কিন্তু সেই ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ রিপোর্টেড স্পিচের ইম্পারেটিভ যে সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্সটিকে দেখতে হয়। এখানে দেখো কাইন্ডলি এই শব্দটি ব্যবহার করা হয়েছে, এবং কাইন্ডলিও কিন্তু আমরা রিকোয়েস্টের ক্ষেত্রে অর্থাৎ অনুরোধের ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করি। সেহেতু এই কাইন্ডলির পরিবর্তে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা রিকোয়েস্ট ব্যবহার করতে হবে আমাদের। তাহলে এইবার আমাদের দেখতে হবে যে আমাদের যে সেন্টেন্স দেওয়া আছে সেখানে রিপোর্টিং ভার্ব কি আছে সেড টু অর্থাৎ পাস্ট টেন্স। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমাদের রিপোর্টিং ভার্বের পাস্ট টেন্স ব্যবহার করতে হবে, অর্থাৎ রিকোয়েস্টেড হয়ে যাবে। তাহলে সে রিকোয়েস্টেড। এরপর অবজেক্ট, অবজেক্ট কি আছে মি, আমরা আইডেন্টিফাই করেছি আগে, লিখে ফেলো মি। যেহেতু আমরা কাইন্ডলির পরিবর্তে আমরা রিকোয়েস্টেড ব্যবহার করে নিয়েছি সেহেতু কাইন্ডলি শব্দটিকে আমাদের আর ইনডাইরেক্ট সেন্টেন্সে ব্যবহার করার প্রয়োজন হবে না। তাহলে আমাদের কি আইডেন্টিফাই করতে হবে এরপরে মেইন ভার্ব। মেইন ভার্ব আমরা দেখেছি কি এক্সকিউজ আমাদের। এরপরে তাহলে মেন ভার্ব লিখতে হবে এবং তার আগে টু যুক্ত করে লিখতে হবে, তাহলে টু এক্সকিউজ লিখে ফেললাম। এরপরে আমাদের রেস্ট পার্ট। রেস্ট পার্টে দেখো আমরা কি পেয়েছি, একটি প্রোনাউন পেয়েছি এবং একটি আদার স্পেসিফিক ওয়ার্ড পেয়েছি। প্রোনাউন কি পেয়েছি মি, অর্থাৎ ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন আমরা আগেই দেখেছি যে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। সাবজেক্ট কি আছে শি, থার্ড পারসন, অতএব মি এখানে সেই থার্ড পারসন অনুযায়ী পরিবর্তিত হবে। তাহলে শির ক্ষেত্রে মি মানে আমাকে, শির ক্ষেত্রে তাকে।
টু এক্সকিউজ, তাহলে এরপর আমাদের তাকে অর্থাৎ হার লিখতে হবে। এরপর আমরা জানি যে দিস থাকলে, যখনই দিস থাকে তখন সেটা দ্যাট হয়ে যায়, লিখে ফেলি। এবং শেষে টাইম, এর কোনো পরিবর্তন হবে না আমরা জানি, অতএব শেষে টাইম এবং ফুল স্টপ। তাহলে এইভাবে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে হবে। এবং সেই সঙ্গে যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের সেই ন্যারেশন চেঞ্জ করার ক্ষেত্রে অসুবিধাগুলো আস্তে আস্তে কমবে এবং খুব সহজেই সেগুলো করতে পারবে। আজ এই পর্যন্তই থাক।